অনুভূতি শব্দকথায় আপনাদের স্বাগতম। আলিশান রেডিসন ব্লুয়ের ৫তলার সরু করিডোর দিয়ে প্রাণপণে ছুটছে সপ্তদশী তরুণী। তার পিছু পিছু দৌড়ে আসছে বেশ কয়েকজন কালো পোশাকধারী গার্ডস। এই বুঝি তারা সপ্তদশীকে পেয়ে গেল হাতের নাগালে। সপ্তদশী থামছে না, পায়ের গতি বাড়িয়েছে তীব্র থেকে তীব্র। আর একটু সামনেই খোলা এলিভেটর। যেভাবেই হোক সপ্তদশীর সেখানে ঢুকতেই হবে, বাঁচতে হবে পেছন থেকে ধেয়ে আসা খারাপ লোকগুলোর হাত থেকে। মিনিট খানিক পেরুল, সপ্তদশী দৌড়ে এসে ঢুকল এলিভেটরে। কাঁপা কাঁপা হাতে ব্যগ্রতার সাথে এলিভেটরের সবগুলো বোতাম চাপল একই সাথে। তবে দরজা এখনও বন্ধ হচ্ছে না এলিভেটরের। ওদিকে লোকগুলো ছুটে আসছে এদিকে। সপ্তদশী এবার ভয়ে জড়সড়, বুকটা তার ধরফর করছে বেশ। ছোট্ট চিকন চাকন দেহটা কেমন কাঁপছে রীতিমতো। ফাঁকা মস্তিষ্ক তার হঠাৎ বলে উঠল, এবারেও কি তারা আমায় ধরে ফেলবে, আবারও তুলে নিয়ে যাবে ওই রাক্ষসের কাছে? মস্তিষ্কে একই কথা হাতুড়ি পিটা করছে, মনের মধ্যে একরাশ ভয়। সপ্তদশীর ভয়ার্ত চোখ দুটোর অসহায় চাহনি সম্মুখেই নিবদ্ধ, যেখানে স্পষ্ট দেখা যাচ্ছে লোকগুলো ছুটে আসছে তার দিকে। এরই মধ্যে ভাগ্য বুঝি তার সহায় হলো কিছুটা। ধীরে ধীরে এলিভেটরের দরজাখানা বন্ধ হবার তাড়া দিয়ে উঠল। মাত্র কয়েক সেকেন্ডের ব্যবধানে লোকগুলো তাকে ধরতে পারেনি, এর আগেই বন্ধ হয়েছে দরজা। এটুকুতেই যেন বিরাট স্বস্তি পেল সপ্তদশী। ধরফরাতে থাকা বুকটার ওপর দুহাত চেপে ধপ করে বসে পড়ল মেঝেতে। বুক ভাঙা আর্তনাদে কাতর মেয়েটা কান্নার তোরে হেঁচকি তুলতে তুলতে বাচ্চাদের ন্যায় ডাকতে থাকে, আব্বু, ভাইয়া, বাঁচাও আমায়, আমি আমি মরে যাচ্ছি। কে শুনবে সপ্তদশীর কণ্ঠ? কে বাঁচাবে তাকে? একটু আগেই তো তার চোখের সামনে তার বাবাকে নির্মমভাবে হেনস্থা করেছে ওই লোক। শক্তপোক্ত বাবাটাকে তার ভেঙে দিয়েছে মানসিকভাবে। আর ভাই, তারও তো তেমন খোঁজ পায়নি সপ্তদশী। শুধু একবার দেখেছিল তাকে বাঁচাতে গিয়ে গুলি লেগেছে তার ভাইয়ের হাতে। ব্যাস, এটুকুই। কথাগুলো মনে পড়তেই ফের হাউমাউ করে কেঁদে ওঠে মাহি। দুহাতে নিজের সুন্দর সিল্কি চুলগুলো মুঠোয় চেপে ধরে শক্ত করে। এলিভেটরের চারপাশের দেয়ালে জুড়ে থাকা স্বচ্ছ কাঁচের আয়নায় ক্রন্দনরত সপ্তদশীর মাসুম মুখখানা স্পষ্ট প্রতিবিম্বিত। ফর্সা টুকটুকে মুখখানার সে কি বেহাল দশা কাঁদতে কাঁদতে। চশমার আড়ালে লুকিয়ে থাকা অদ্ভুত সুন্দর ভাষা ভাষা চোখ দুটো লাল হয়ে গিয়েছে ইতোমধ্যে। এক নজর দেখলে মনে হবে এ যেন সাক্ষাৎ পদ্ম রাগমণি। তীরের ফলার ন্যায় খাড়া নাকের ডগাটা কেমন লাল হয়েছে। মনে হচ্ছে এই বুঝি কেউ ইচ্ছে মতো মেয়েটার নাক গাল বরাবর এক মুঠো লাল রং ঘষে দিয়েছে। গাল দুটোই মাংসের উপস্থিতি কম বিধায় বাম পাশে টোল পড়েছে সামান্য। গোলাপের পাপড়ির ন্যায় নিখুঁত আটের ঠোঁট দুটো বেশ নজরকাড়া ঠেকছে এই মুহূর্তে। কান্নার বিশুদ্ধতায় তারা বুঝি আজ রূপ বাড়িয়েছে নিজেদের। ফর্সা মসৃণ কণ্ঠায় কালশিটে দাগ স্পষ্ট। গলাটাও ব্যথা করছে বেশ, কণ্ঠ ফুঁড়ে বেরুচ্ছে না শব্দ। অন্তর্মুখী শব্দদোষী নরম ধাঁচের মেয়ে। প্রতিকূল মুহূর্তে নিজেকে সামালানোর কিংবা বাঁচানোর খুব একটা উপায় জানা নেই তার। তাই তো কেমন কাঁদছে নিজের অমন অসহায়ত্বে। এদিকে এলিভেটর ততক্ষণে এসে থামল টপ ফ্লোরে। ধীরে ধীরে বন্ধ দুয়ার খুলল। সপ্তদশী ভয়ার্ত ঢোক গিলে রয়ে শোয়ে আলতো করে ঘাড় বের করল সামান্য। সতর্ক দৃষ্টিতে শুনশান নীরবতায় আচ্ছন্ন করিডরের এদিক ওদিক নজর বুলিয়ে দেখে নেয় চারপাশে আদৌ কেউ আছে কিনা। তবে না, আশেপাশে কেউ নেই। বোধহয় লোকগুলো এখনও এসে পৌঁছায়নি এখানে। কিন্তু না এসে আর থাকবে কতক্ষণ? এলিভেটর বাদে সিঁড়ি টিঙিয়ে এলেও তাদের আসতে হয়তো আর মিনিট খানেক লাগবে। সপ্তদশী আর সময় নষ্ট করল না। তক্ষুনি ভীত সন্ত্রস্ত কদমে ছুটল করিডরের ঠিক বাম দিকের সিঁড়ির দিকে, যার দৌড় আপাতত ছাদ অবধি। টলমল পায়ে মেয়েটা ছুটল ছাদের পানে। সুবিশাল ছাদ, চারপাশের বাতাসের তীব্রতা। মাহির মতো পাতলা গায়ের গড়নের মেয়েটা বুঝি এক্ষুনি উড়ে যাবে এই বাতাসের জোরে। মাহি কদম বাড়ানো ছাদের দিকে। একটুখানি এগোতেই বাতাসের তীব্র ঝাপটা এসে বাড়ি খেল তার সম্পূর্ণ মুখমণ্ডলে। সঙ্গে সঙ্গে চুলগুলো সব উড়ে এসে আছড়ে পড়ল মুখের ওপর। মাহি তৎক্ষণাৎ হাত বাড়িয়ে চুলগুলো সব সরাতে লাগল মুখের ওপর থেকে। আনমনে ঘাড় বাঁকাতেই হঠাৎ ঝটকা খেল দুর্দান্ত। ছাদের একদম শেষ প্রান্তে দুপাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে তখনকার গার্ডসগুলো। প্রত্যেকের চোখ মুখে অসাধারণ পেশাদারিত্ব স্পষ্ট। তাদের ঠিক মাঝখানে উল্টো দিকে মুখ করে দাঁড়িয়ে আছে মানুষরূপী জানোয়ারটা। তার উপস্থিতি চক্ষুগোচর হতেই মাহি ছুটল ছাদের দরজার দিকে। তবে বালা সাইট,
মেয়েটার পৌঁছবার আগেই কয়েকজন গার্ড এসে পথ আটকে দাঁড়ালো। অসহায় মাহি ফের পড়ল দারুণ অসহায়ত্বে। শেষে কিনা সে নিজে থেকে চলে এলো লোকটার কাছে। মাহি ভীত, সেই সাথে বড্ড চিন্তিত নিজেকে নিয়ে। এরই মধ্যে হঠাৎ করেই কর্ণকুহরে ভেসে এলো অদূরের বলিষ্ঠদেহী সুদর্শন যুবক ওরফে রাক্ষসটার ভরাট অথচ দাম্ভিক কণ্ঠ। যমের ভয়ে পালাতে শুনেছি, বাট পালাতে গিয়েও নাচতে নাচতে ফের যমের কাছে চলে আসাটা বোধহয় ফার্স্ট টাইম দেখলাম। বাই দ্য হেল, তোর ছোটাছোটে শেষ হয়েছে? শেষ হলে চল, আমার তাড়া আছে। এই প্রথম নিজের চিরচেনা শান্ত স্বভাব থেকে বেরিয়ে আসে মাহি। তক্ষুনি যুবকের কথা সোচ করে দিয়ে পা পেছাতে পেছাতে ঝাঝালো কণ্ঠে বলে, যাব না আমি আপনার সাথে। আপনার মতো জানোয়ারের সাথে যাওয়ার চাইতে মরে যাওয়া ঢের ভালো। এতক্ষণে বলিষ্ঠ যুবক পেছনে ফিরল। এক হাত তার প্যান্টের পকেটে গুজে থাকলেও আরেক হাতের তর্জনী ও মধ্যমার ভাঁজে খেলছে ক্রুজ নিকারাগুয়ান সিগার। যুবকের বাদামি ঠোঁটজোড়ার ফাঁক গোলায় ধীরে ধীরে বেরোচ্ছে সিগারের দূষিত ধোঁয়া। সেই ধোঁয়ায় ধুমায়িত মুখমণ্ডলের চারপাশ। যুবকের মুখ এখনো স্পষ্ট নয়, তার বাদামি চোখ দুটোর ক্রূর চাহনি এখনো দৃষ্টিগোচর হয়নি মাহির। হলে থোড়াই সাহস করত মুগ্ধ নামক ভয়ঙ্কর যুবকের মুখের ওপর ওভাবে কথা বলার। এদিকে মুগ্ধ কেমন বাঁকা হাসল এবার। নিঃশব্দে সিগারের শেষ প্রান্তে লম্বা একটা টান বসিয়ে বিউট জুতোর দাম্ভিক শব্দ তুলে এগোতে লাগলো একটু একটু করে। তা দেখেই মাহি কেমন ভয়ে ততস্থ। কাঁপতে কাঁপতে সপ্তদশী পা পেছাচ্ছে বেশ। এতক্ষণে মুগ্ধের ক্রূর দৃষ্টি নজরে এলো মেয়েটার। মুহূর্তেই সম্পূর্ণ গা কেমন হিম ধরে গেল তার। সে ক্ষণে ক্ষণে ঢোক গিলছে। মুগ্ধ তখন এগিয়ে আস্তে আস্তে ঠোঁট পিষে কঠিন গলায় বলে, জিহ্বার অতিরিক্ত চলন আর নারীদের লোক দেখানো লজ্জার ভূষণ, দুটোতেই আমার অ্যালার্জি আছে। দেখলেই গা চুলকায়। এই যে এখনো শুরু হয়ে গেল চুলকানি। মাহি ভরকায়নি। এই লোকের এহেন গা জ্বালানো কথাবার্তা আজ নতুন নয়। সে পিছু যেতে যেতে আবারও চেঁচিয়ে উঠল নতুন উদ্যমে, একদম কাছে আসবেন না আমার। আমি আপনার সাথে কোথাও যাব না। দরকার পড়লে আমি আত্মহত্যা করব, তবুও আপনার মতো নিকৃষ্টের সাথে যাব না। মুগ্ধ কুটিল হাসে। পকেটে গুজে রাখা হাতটা বের করে এনে ঘাড় ডলল আলতো করে। পরক্ষণে মেয়েটার পানে স্থির চাহনি নিক্ষেপ করে এগিয়ে আস্তে আস্তে শান্ত কণ্ঠে ঠেস দিয়ে বলে, মরবি? তাহলে মরে যা। কিভাবে মরবি বল? একটু থামে মুগ্ধ। মুখাবয়বে কপট ভাবুক ভাব ধরে ঠোঁট কামড়ে ভাবল কিছুটা। তারপর কেমন নাটকীয় ভঙ্গিতে বলে ওঠে, দড়ি এনে দেব গলায় ফাঁস দেওয়ার জন্য, নাকি বিষ এনে দেব খেয়ে একদম কুত্তার মতো 2 হাত লম্বা জিভ বের করে মরবি? এতেও যদি না হয় তাহলে বল কেরোসিন এনে দেই, সারা গায়ে মেখে আমার সামনে আসবি, ভীষণ আদর করে গায়ে আগুন ধরিয়ে দেব। বল কোন স্টাইলে মরবি? হতভম্ব মাহি। হতভম্বতায় বুঝতেই পারল না তার পা দুটো সেই কখন কার্নিশবিহীন ছাদের একদম কিনারায় এসে ঠেকেছে। সে নীরবে কাঁদছে দাঁড়িয়ে। ওদিকে মুগ্ধ প্রায় নিকটে, হয়তো আর 2 কদম এগোলেই ধরে ফেলবে তাকে। কিন্তু মাহি তো তার হাতে আসতে চায় না। নিজেকে বাঁচানোর শেষ চেষ্টায় মেয়েটা আর 1 কদম পেছাতে গেলেই ঘটল আরেক বিপত্তি। 1 পা গেল ছাদের বাইরে। ক্ষুদ্রকায় বদনখানি পেছনের দিকে ঝুঁকে পড়তেই একখানা শক্তপোক্ত হাত এসে তক্ষুনি চেপে ধরে মাহির 1 হাত। ভীতু মাহি তৎক্ষণাৎ চোখ দুটো কুঁচকে ফেলেছে ভয়ে। তার অর্ধেকটা দেহ দোদ্দুল্যমান অবস্থায় শক্ত করে চেপে ধরে রেখেছে উপকারিতার বাড়িয়ে দেওয়া হাতটা। কিন্তু মেয়ে কি আর জানে এই উপকারিতা কে? জানলে থোড়াই ধরত তার হাত। এদিকে গম্ভীর মুগ্ধ মহাশয় এক আকাশসম বিরক্তি নিয়ে চেয়ে আছেন ঝুলন্ত থাকা মাহির পানে। গলায় অসম্ভব ঝাঁঝ ঢেলে দিল এক রাম ধমক, হাত ধরলি কেন? যা গিয়ে মর। এগিয়ে এসেছিলাম তোকে এই 20 তলা থেকে ধাক্কা মেরে ফেলে দেওয়ার জন্য, অথচ এখন কিনা আমার হাত ধরে ঝুলছিস। মরতে এসে এত ভয় কিসের রে দেড় ব্যাটারি? মাহি এবার ঠোঁট ভেলে কাঁদছে। বাঁচার আকুতি জানিয়ে শক্ত করে চেপে ধরেছে মুগ্ধের হাত। অথচ মুগ্ধকে দেখো, বিরক্তি নিয়ে নিজের হাত ছাড়াতে ব্যস্ত। মাহি কিছুতেই তার হাত ছাড়ছে না বলে মেয়েটার হাত ধরেই মুগ্ধ দিল এক টান। সঙ্গে সঙ্গে ঝুলন্ত থাকা মাহি হাতের মুঠোয় প্রাণ নিয়ে কোনো মতে বেঁচে গেল এ পর্যায়ে। ধরফড়াতে থাকা বুক পিঞ্জরের ওপর হাত চেপে জোরে জোরে নিঃশ্বাস ফেলতেই পেছন থেকে ধেয়ে এলো মুগ্ধের শক্ত হাতের থাবা। তা গিয়ে চট করে চেপে ধরে মাহির চুলের গোছা। মাহি আবারও চোটমুখ কুঁচকে ওঠে ব্যথায় কাতরে। একে তো গলার অসহ্য ব্যথা, তার ওপর এরূপ যন্ত্রণা, সব মিলিয়ে বিধ্বস্ত মাহি। ব্যথায় কাতরাতে গেলেও কণ্ঠ ফুঁড়ে বলতে পারল না কিছু। ওদিকে মুগ্ধ দাঁতে দাঁত চেপেছে। মেয়েটার চুলগুলো মুঠোয় চেপে তার মাথাটা এগিয়ে নিয়ে আসে নিজের বুকের কাছে।
বলা বাহুল্য, মাহির তুলনায় উচ্চতায় বেশ নিচু মুগ্ধ। এমনিতেই বিদেশি সুদর্শনদের ন্যায় শক্তপোক্ত গায়ের গড়ন মুগ্ধের। উচ্চতা যেন সিলিং ছুবে। তার অমন দীর্ঘকায় এজের সামনে সবাইকে অতি নগণ্যই মনে হয়। মুগ্ধ ঘাড় নুল বেশ। মাহির কানের কাছে মুখ নিয়ে হিসহিসিয়ে বলতে লাগল, কান খুলে শুনে রাখ বান্দির মেয়ে, তোর মতো যাচ্ছে তাই আন্ডাররেটেড 1.5 ব্যাটারির প্রতি বিন্দুমাত্র ইন্টারেস্ট নেই আমার। তোকে নিয়ে যাচ্ছি জাস্ট তোর বাপকে শায়েস্তা করার জন্য। যতদিন তুই বেঁচে থাকবি তোর বাপও ঠিক ততদিনই দাজবে। যেদিন আমার অত্যাচারে অতিষ্ঠ হয়ে তোর দম বন্ধ হবে, সেদিনই তোর বাপের বুকের উপর উঠে তোর বাপের শরীরে অগণিত গুলি ছুড়ব আমি। তারপর তার দূষিত রক্তগুলো দিয়ে পা ভেজাবো। তাই তুই মরলেও আমার কিছু যায় আসে না, বাঁচলেও কিছু যায় আসে না, কজ তোর বাপের শেষটা আমার হাতেই হবে। অ্যান্ড ইউ আর নাথিং টু মি। ডিড ইউ হিয়ার দ্যাট? ইউ আর নাথিং বাট আ ফাকিং টয় টু মি। ঠোঁটে ঠোঁট ভেঙে কান্না আটকানোর প্রয়াসে ব্যস্ত মাহি। প্রতিটা কথা যেন তার কানে নয়, বরং তার বুকে গিয়ে বিঁধছে। এত ঘৃণা নিয়ে কিভাবে বাঁচবে একটা মানুষ? কিভাবে বাঁচবে সে এ লোকের অত্যাচারে? সে মরে গেলে তো তার বাবা... না, আর ভাবতে পারল না মাহি। বাবার কথা মাথায় আসতেই নিজেকে শক্ত রাখার সব রকম চেষ্টায় উপনীত হলো মেয়েটা। মনে মনে প্রতিজ্ঞবদ্ধ হলো, যাই হয়ে যাক আমি মরব না। হেলিকপ্টারের বিকটাকার শব্দে মুখরিত চারপাশ। চারিদিকে ধুলো ময়লা ছড়িয়ে 20 তলার সুউচ্চ ছাদের হেলিপ্যাডে এসে নামল হেলিকপ্টার। সুবিশাল হেলিকপ্টারের গায়ে বড় বড় অক্ষরে লেখা শ্যাডো মনস্টার। মুগ্ধ ভীষণ দাম্ভিকতার সাথে ভেতরে ঢুকল। পেছনে বেচারি মাহি পড়ল বিপাকে। এ ক্ষুদ্র জীবনে এর আগে কখনো হেলিকপ্টারে চড়েনি সে, না চড়েছে এরোপ্লেনে। মেয়েটার আবার অ্যাক্ট্রোসোবিয়া আছে কিনা, উচ্চতা দেখলেই ভয় পায়। সে কেমন ইতস্তত করছে ভেতরে ঢুকতে। এদিকে হেলিকপ্টারে বসে থাকা মুগ্ধ আয়েশ করে ফোন ঘাঁটছে। মাহিকে এখনও ভেতরে আসতে না দেখায় সে কেমন বজ্রকণ্ঠে আওড়ায়, ভেতরে ঢোকার জন্য আলাবা চাকরানি লাগবে নাকি নবাবের মেয়ের? নবাবের মেয়ের হাতে অফুরন্ত সময় থাকলেও আমার হাতে নেই। সো আর 1 সেকেন্ডের মধ্যে ভেতরে না ঢুকলে 1 লাথি মেরে ছাদ থেকে ফেলে দেব। মাইন্ডেড। ভড়কায় মাহি। তৎক্ষণাৎ নিজের ভয়ডর সব ভুলে গিয়ে হেলিকপ্টারে উঠে এলো। মুগ্ধ তার দিকে দৃষ্টিপাত না করেই পাইলটের উদ্দেশ্যে শক্ত গলায় হুকুম ছুড়ে বলে, টেক অফ। হুকুম যথার্থ তামিল করলেন বিদেশি পাইলট সাহেব। মুহূর্তেই গর্জে উঠল ইঞ্জিন। রোটার ঘুরছে দ্রুত বেগে। চারপাশে বাতাসের তীব্রতা বেড়ে গেল বহুগুণ। ক্রমশ হেলিকপ্টারে দুলনি শুরু হল। সেই সাথে বেড়ে গেল মাহির নিঃশ্বাসের গতি। বুকটা ধরফড়িয়ে উঠে বেশ। ভয়ে এইটুকুন হয়ে যাওয়া মেয়েটা ক্রমশ এগোতে লাগল মুগ্ধের দিকে। মুগ্ধ আর চোখে দেখল তা। বিরক্তি নিয়ে ঝাঁজিয়ে উঠল, কোলে উঠে আসবি নাকি চশমিশ? দেখ, আমার কিন্তু এই মুহূর্তে এসব করার বিন্দুমাত্র মুড নেই। মাহি শুনল কিনা কে জানে। সে কেমন আতঙ্কিত কণ্ঠে অসহায়ের ন্যায় বলতে লাগল, আমার ভয় লাগছে, আমি আসলে... পুরোটা শোনার ধৈর্য হয়নি মুগ্ধের। তার আগেই সে 2 কানে গুঁজল মোটা হেডফোন। নির্বিকার ভঙ্গিতে পেছনের দিকে গা এলিয়ে চোখ দুটো বুঁজল কোনো মতে। মাহি চুপচাপ বসে রইল চোখ খিচে। আসনের দুপাশের অংশ খামচে ধরল কেমন। সময় পেরোচ্ছে। একটা সময় চোখ বুজে থাকা মাহির চোখে ঘুম ধরা দিল সত্যি সত্যি। ঘুমন্ত মেয়েটা ঢুলুঢুলু অবস্থায় মুগ্ধের পায়ের ওপর মাথা ঠেকাল। মুগ্ধ টের পেল বোধহয়। সঙ্গে সঙ্গে নিজের পা দুটো ঝাঁকিয়ে উঠল বেয়াদব ছেলে। মুহূর্তেই ঘুম কেটে গেল মাহির। হতবুদ্ধির ন্যায় এদিক ওদিক মাথা নাড়িয়ে বলতে লাগল, কি হয়েছে, কি হয়েছে? মুগ্ধ রা করেনি। স্রেফ কটমট দৃষ্টি নিক্ষেপ করল মাহির উপর। মাহি বেচারি চুপসে গেল তৎক্ষণাৎ। মাথাটা নুইয়ে সরে বসল বেশ কিছুটা। ভয় লাগলেও করার কিছু নেই। ঘুমন্ত অবস্থায় এই লোকের গায়ে পড়লে তখন না আবার সত্যি সত্যি হেলিকপ্টার থেকে লাথি মেরে ফেলে দেয়? রাশিয়া, সেন্ট পিটার্সবার্গ। তুষার পড়া পাহাড়ে ঘেরা হালকা কুয়াশা মাখা চারপাশ। সেস্টোরেৎস্কো লেকের কোল ঘেঁষে নির্মিত এক ব্যক্তিগত প্রাসাদের অভিমুখে বিশাল জায়গা জুড়ে তৈরি করা রাখা হেলিপোর্ট। চারপাশের ধুলো উড়িয়ে হেলিকপ্টার নামছে সেখানে। আঞ্চলিক সময় 8 PM হলেও এখানকার চারপাশটা এখনও কেমন মৃদু আলোয় উজ্জ্বল হয়ে আছে। সাধারণত এখানে সন্ধে নামে বেশ পড়ে। আকাশে এখনও হালকা মেঘ জমে আছে। হয়তো একটু পরেই আকাশের বুক চিরে নেমে আসবে বাড়িধারা। হেলিকপ্টার ল্যান্ড হলো ভূমিতে। সময় নিয়ে সেখান থেকে সগৌরবে বেরিয়ে আসে মুগ্ধ।
পরনের দামি ট্রেঞ্চ স্যুট, দামি বুট, ঘাড় সমান উস্কো খুস্কো বাদামি চুলগুলো আজও বেঁধে রাখা ঝুঁটিস্বরূপ। এক হাতে পেটের কাছের স্যুটের বোতাম খুলতে খুলতে পা বাড়ায় মুগ্ধ। তক্ষুনি 4 জন এলিট বডিগার্ড ছুটে এলো মুগ্ধের চারপাশে। গম্ভীর মুখ যুবক, তার পেছন পেছন হাঁটছে তারা। পরনে সফেদ রঙা স্যুট বা বুট, কানে ইয়ারপিস, হাতে আবার রাইফেল। বিশাল আয়ত্ত জুয়ে তৈরি করা এহেন ব্যক্তিগত প্রাসাদের রক্ষণাবেক্ষণের দায়িত্বে নিয়োজিত কমব্যাট বডিগার্ডস। বাড়ির চারপাশে রাইফেল হাতে দাঁড়িয়ে আছে তারা। মুগ্ধ গৌরবময় কদমে হাঁটছে। তক্ষুনি তার সামনে ছুটে আসে একজন কমব্যাট বডিগার্ড। এসেই সে সম্মানে মাথা নুইয়ে হাঁটু গেড়ে বসল মুগ্ধের সামনে। 2 হাতে একখানা নতুন ডিজাইনের রিভলভার এগিয়ে দিল মুগ্ধের দিকে। মুগ্ধ কিয়ৎ সময় সরু চোখে পরখ করল বন্দুকটা। পরক্ষণে হাত বাড়িয়ে বন্দুকটা তুলে নিয়ে নাড়িয়ে চাড়িয়ে গম্ভীর মুখে বলল, ইজ ইট ওয়ার্কস গুড? কমব্যাট মাথা নুইয়ে রেছেই ঝাঁকালো একটুখানি। মুগ্ধ কেমন ক্রূর হাসল তা দেখে। তক্ষুনি বন্দুকের নলটা ঠেকালো সম্মুখে হাঁটু গেড়ে বসে থাকা কমব্যাটের ললাট বরাবর। মুহূর্তেই বডিগার্ড বেচারা ভয়ে কেঁপে উঠে কেমন। তবুও মাথা তুলে তাকানোর সাহস নেই তার। তাকালেই যে বিপদ। মনস্টারের চোখে চোখ পড়া মানেই মৃত্যুকে আলিঙ্গন করা। এত বড় রিস্ক কে নিতে যাবে শুনি? মুগ্ধ কিয়ৎ সময় একইভাবে বন্দুকটা ধরে রাখল বডিগার্ডের ললাট বরাবর। তারপর হুট করেই কোনরূপ বলাকোয়া ছাড়া বন্দুক উঁচিয়ে তাক করল অদূরের ব্যক্তিগত পণ্ডের ওপর সাজিয়ে রাখা রোম্যানিয়ান ভাস্কর্যের দিকে। ট্রিগার চাপতেই ভাস্কর্যটা কেমন ভেঙে ছিটকে গেল চারপাশে। পণ্ডে থাকা রাজহংসীগুলো ভয়ে দাপড়াতে লাগলো অনবরত। এদিকে বাড়ির চারপাশে থাকা সশস্ত্র বডিগার্ডরা এতক্ষণে সজাগ হলো যেন। তারা প্রত্যেকেই নিজেদের রাইফেল আসমানের দিকে তাক করে অনবরত গুলি ছুড়ল। মুহূর্তেই চারপাশে ছড়িয়ে গেল বিকট শব্দ। মাহি বেচারি ভয়ে আর নামছেই না হেলিকপ্টার থেকে। অথচ সে থোড়াই জানে, মাফিয়া মনস্টার যখনই এখানে আসে তখনই তার স্বাগতমটা ঠিক এভাবেই হয়। কজ দিস ম্যান লাভস ভায়োলেন্স। ভয়ে তটস্থ মাহি রয়ে শয়ে মাথা বের করল হেলিকপ্টার থেকে। তবে হেলিকপ্টার থেকে নামতে হলে তার মতো ছোটখাটো মানুষের নিঃসন্দেহে সাহায্য প্রয়োজন। মাহি মুখ গুমড়ে নামার চেষ্টায় এক পা বাইরে বের করতেই হঠাৎ একখানা শক্তপোক্ত হাত এসে আলতো করে নিজেকে ছড়িয়ে দিল তার সামনে। মাহি গ্রু কুচকায়। সন্দিহান চোখে তাকাতেই দেখে একজন শ্যামপুরুষ চমৎকার হেসে তার পানেই তাকিয়ে আছে। তার বাড়ন্ত হাত এখনও অপেক্ষায় আছে মাহির। মাহি নিজেকে খানিকটা গুটিয়ে নেয় তৎক্ষণাৎ। শ্যামপুরুষ তা দেখে মুচকি হাসল। নরম কণ্ঠে আওড়ালো, হাত ধরে নেমে এসো, ভয় নেই। আমি মনস্টারের মতো ভায়োলেন্স ক্রিয়েট করব না। ভিন দেশে এসেও বাঙাল শুনছে মাহি। এও কি তবে সত্যি? মাহি অবাক চোখে তাকিয়ে রইল কেমন। হতবাক কণ্ঠে বলল, আপনি বাঙাল? শ্যামপুরুষ এক দফা ভাবুক থেকে ঠোঁট কামড়ে ধরল নিজের। পরক্ষণে মিষ্টি হেসে বলল, নট সো, বাট তুমি নিশ্চয় বাঙাল, তাই না? মাহি মাথা নাড়ায় অপর নিচ। তখনই শ্যামপুরুষ তাকে ইশারায় বলে তার হাতটা ধরতে নামতে। অগত্যে মাহি আর তেমন কোনো উপায়ন্তর না পেয়ে নেমে পড়ল অপরিচিতের হাত ধরে। নামতে গিয়েও বাঁধল আরেক বিপত্তি। কিছু একটার সাথে পা বেঁধে সামান্য হোঁচট খেল মাহি। শ্যামপুরুষ ভরকে গিয়ে তাকে আগলে ধরতে নেইলেই কেউ একজন এসে আটকে দিল তার হাত। ফলস্বরূপ পড়ে গেল মাহি। পেল হাঁটু, হাতে চোট। শ্যামপুরুষ ভরকে গিয়ে পাশে তাকায়। দেখতে পায় একজোড়া বাদামি চোখ কেমন অগ্নি দৃষ্টিতে তাকিয়ে আছে তার পানে। ছেলেটা ঢোক গিলল কেমন। আমতা আমতা করে নিজের সাফাই গাইতে গেলেই শোনা গেল মুগ্ধের কঠিন কণ্ঠ, আমার পছন্দের কিংবা অপছন্দের যে কোনো কিছুর ওপর কারো হস্তক্ষেপ আমি কিংবা দৃষ্টি আমি সহ্য করি না সেড, অ্যান্ড আই থিঙ্ক ইউ নো দ্যাট বেটার। সিদ্ধার্থ মাথা নাড়ায় ওপর নিচ। তৎক্ষণাৎ মাহির সামনে থেকে সরে দাঁড়ায় 2 কদম। ওদিকে মাহি ততক্ষণে উঠে দাঁড়ায়। কিছু বুঝে ওঠার আগেই তার ডান হাতের কনুই চেপে ধরে মুগ্ধ। ইস, কনুইটা বুঝি এই ছিঁড়ে পড়ল। মাহি মুখ কুচকে ব্যথাটা সহ্য করে নেয় কোনো রকম। মুগ্ধ এবার হাঁটা শুরু করেছে দুর্দম্য পায়ে। সুদর্শন যুবকের এত রেগে যাওয়ার কারণটা ঠিক বোধগম্য হল না মাহির। এই লোক হুটহাট এমন রেগে যায় কেন কে জানে। পুরনো ইউরোপিয়ান স্থাপত্য এবং আধুনিক ডিজাইনের মিশেলে তৈরি মনস্টার প্যারাডাইস। বাড়ির প্রবেশদ্বারে রয়েছে বিশাল লোহার গেট। কালো রঙের ওপর সূক্ষ্ম খোদাইয়ে নির্মিত এই গেটের চারপাশে জড়ানো বৈদ্যুতিক তার। গেটের দুপাশে দাঁড়িয়ে আছে উঁচু পাথরের স্তম্ভ। গেটের ভেতর পা রাখতেই জমিনে দেখা মিলবে ছোট ছোট মার্বেল পাথরের পথ, যার দুধারের নাম না জানা বিভিন্ন শোভাবর্ধক গাছ। গাছগুলো কি সুন্দর ছেটে রাখা, যেন কেউ রোজ নিয়ম করে পরিচর্যা করে তাদের। প্রায় 100 মিটার লম্বা ওয়াকওয়ে পেরিয়ে তারপর মনস্টার প্যারাডাইস অবধি যাবার সৌভাগ্য মেলে। ওয়াকওয়ের দুপাশে 2 ধরনের নিদর্শন।
ডান পাশের জমিনটা ছোট ছোট সবুজ ঘাসে পরিপূর্ণ। তার সম্পূর্ণ অংশ জুড়ে তৈরি করা হয়েছে হেলিপোর্ট, মনস্টারের ব্যক্তিগত হেলিপোর্ট। গেটের সামান্য দূরে দাঁড় করিয়ে রাখা 3-4টে 4 হুইলের গাড়ি। অত বড় ওয়াকওয়ে, তা থোড়াই হেঁটে হেঁটে যাওয়া সম্ভব? কেউ যদি এ পথে গাড়ি ছাড়া হেঁটে হেঁটে আসতে চায়, তাহলে নির্ঘাত তার হাত থেকে সময় ফসকাবে বেশ। অন্যদিকে ওয়াকওয়ের বাঁ পাশটা বেশ সুন্দর। একপাশে বানানো ব্যক্তিগত পুকুর। পুকুরের চারপাশটা চকচকে পাথরে পরিপূর্ণ। পুকুরের একদম মাঝ বরাবরের ন্যায় সগৌরবে দাঁড়িয়ে থাকে বিদেশি ভাস্কর্য, যা মূলত রাখাই হয় মনস্টারের ভাঙার উদ্দেশ্যে। পুকুর হতে সামান্য দূরে বাড়ির লন ইয়ার্ড, যেখান থেকে বাড়ির ফ্রন্ট ইয়ার্ড শেষ এবং ব্যাকইয়ার্ড শুরু। জায়গাটা পরিপূর্ণ বিভিন্ন নামিদামি ফ্লাওয়ার প্ল্যান্টসে। একটু দূরে হাঁটলেই পড়বে বাড়ির পেছনের বাগানটা, যেথায় ওক গাছ হতে শুরু করে চেরি ব্লসম ট্রি অবধি দাঁড়িয়ে আছে। বাতাসের হালকা দুলুনিতেও চেরি ব্লসম গাছ থেকে 2-1টা পাতা উড়ে উড়ে আসছে জমিনে। পায়ের নিচের জমিনটা চেরি ব্লসমের পাপড়িতে কি সুন্দর আবৃত হয়ে আছে। পুরো বাড়ির চারপাশটা এত চমৎকারভাবে সুসজ্জিত, যেন কেউ এক দেখাতেই বলে উঠতে বাধ্য, এ তো পৃথিবীর বুকে এক টুকরো স্বর্গ। কালো জগতের মোস্ট পাওয়ারফুল নেম দি শ্যাডো মনস্টার, যার বজ্র কণ্ঠ শুনেছে সবাই, শুনেছে হুঙ্কারও। তবে আজ অবধি কেউ এক নজর দেখার সুযোগ পায়নি মানুষটাকে। যতবার মনস্টার কোথাও বেরিয়েছে, ঠিক ততবার সে নিজেকে আড়াল করেছে কালো মাস্ক, লম্বা হুডি আর স্কার্ফে। তার চারপাশে সশস্ত্র বডিগার্ডেরা থাকলেও তার বাহ্যিক রূপের পরিবর্তন হয়নি কখনো। এই লোকের মুখ না দেখলেও তার সিগনেচার বৈশিষ্ট্য পরিলক্ষিত হওয়া মাত্রই সকলে বুঝতে বাধ্য, এ যে আর কেউ নয়, স্বয়ং মাফিয়া শ্যাডো মনস্টার। মনস্টারের বাম হাতে সর্বদা একখানা কালো টাইটানিয়ামে তৈরি মোটা ভারী ব্রেসলেট ঝুলে থাকে, যার ভেতরে খোদাই করে নকশা আঁকা ব্ল্যাক প্যান্থারের নিচেই দগদগে অক্ষরে লিখে রাখা মনস্টার। এই ব্রেসলেট শুধুমাত্র একজনের জন্যই বানানো, যা অন্য সবার জন্য এক প্রকার নিষিদ্ধ বৈকি। তাছাড়া যিনি এই ব্রেসলেটের শিল্পী ছিলেন, তার হাত দুটোও তো কেটে ফেলা হয়েছে, কাজ মাফিয়া মনস্টার ডাজন্ট ওয়ান্না শেয়ার এনিথিং টু এনিওয়ান। মাহির নরম মোলায়েম হাতের কোনোই ধরে টানছে মুগ্ধ। মুখখানা তার সে কি গম্ভীর। গালের খোঁচা খোঁচা দাড়ির উপস্থিতিতে লম্বাটে চোয়ালখানা কেমন তীক্ষ্ণ হয়েছে ব্লেডের ন্যায়। বলিষ্ঠ পুরুষ তার লম্বা লম্বা কদমে হাঁটছে জোরালো গতিতে, অথচ পাশে থাকা মাহি মেয়েটা রীতিমতো হিমশিম খাচ্ছে ব্যাটার সাথে তাল মেলাতে গিয়ে। একে তো ছোটোখাটো মানুষ সে, তার ওপর ক্লান্ত। পায়েও তো জোর আসবে কোত্থেকে শুনি? গতকাল থেকে পেটে আদেও এক টুকরো দানা পড়েছে? পড়েনি তো। মাহি এবার আর হাঁটল না, পায়ের গতি বাড়িয়ে দৌড়াতে লাগল রীতিমতো। হাতটা ছাড়ানোর বেশ চেষ্টা হয়েছে ইতোমধ্যে, তবে বেয়াদব লোকটা কি আর অত সহজে ছাড়ে? মাহি দৌড়াতে দৌড়াতে একবার মিনমিনে কণ্ঠে বলল, একটু আস্তে হাঁটুন, আমার কষ্ট হচ্ছে। মুগ্ধ শুনল কিনা কে জানে, সে তৎক্ষণাৎ পায়ের গতি বাড়ালো আরেক ধাপ। শক্ত মুখাবয়বে কঠিন গলায় চিবিয়ে চিবিয়ে বলল, মরবি না এত সহজে, চল। অগত্যে এমন কথায় চুপ করে গেল মাহি। একরাশ কষ্ট হওয়া সত্ত্বেও পা মিলিয়ে দৌড়াতে লাগলো কেমন। এদিকে তাদের পেছন পেছন গম্ভীর মুখে হেঁটে আসছে সিদ্ধার্থ। 2 পকেটে 2 হাত গুজে আরামসে হাঁটছে। সরু চোখে কেবল ঘুরে ঘুরে দেখছে মাহিকে। মনে মনে বারবার আওড়াচ্ছে, মেয়েটাকে কেন তুলে আনলো মনস্টার? ওকেও কি তবে বাকি মেয়েদের মতো? আর ভাবতে পারল না সিদ্ধার্থ। নিজের নরম সরম মনটাকে এক দফা বোঝাতে লাগলো নিজেকে। এ পর্যন্ত বাদবাকি মেয়েদের সাথে যা হয়েছে, এই নতুন মেয়েটার সাথেও তো তাই হবে। এ তো জানা কথাই। তা নিয়ে মন খারাপ করে রাখলে কিভাবে হবে শুনি? নিজ ভাবনায় মত্ত থেকেই মাহির করুণ ভবিষ্যতের কথা টের পেয়ে এক দীর্ঘ নিঃশ্বাস ফেলে সিদ্ধার্থ। পরক্ষণে পায়ের গতি বাড়িয়ে হাঁটা ধরল উল্টো পথে। সুবিশাল কাঠের দরজার দুপাশে দাঁড়িয়ে আছেন 2 জন বডিগার্ড। মার্বেল পাথরে বোনা সিঁড়িতে মুগ্ধের পা পড়তেই দুজনে কেমন হালকা ঝুঁকে কুর্নি জানায় তাকে। এতে গম্ভীর পুরুষের কোনরূপ ভাবান্তর হয় না। সে একইভাবে টানছে মাহিকে। এবারেও মাহি মেয়েটার সঙ্গে ঘটল আরেক অঘটন। মুগ্ধ সামনে 2 সিঁড়ি ওপরে, আর মাহি এখনও 2 সিঁড়ি নিচে। লং কুর্তির সঙ্গে পা বেজে মেয়েটা আবারও হোঁচট খেল সম্মুখে। পাশ থেকে দায়িত্বরত বডিগার্ডেরা ত্রস্ত মেয়েটাকে আগলে ধরতে নিলেই মুগ্ধ মহাশয় গর্জন তুলে বলল, স্টে ব্যাক। ত্বরিত থেমে গেল বডিগার্ডেরা। 2 কদম পিছিয়ে গেল বাধ্যদের ন্যায়। চোখ তুলে সম্মুখের মানুষটার দিকে তাকায়নি একবারও। এদিকে মাহি পড়তে পড়তে বাঁচল। শুকনো ফাঁকা ঢোক পাশে তাকাতেই ভরকায় আরেক দফা। মুগ্ধ তাকিয়ে আছে আগুন চোখে। এই বুঝি তার বাদামি চোখ দুটোর আগুনে ঝলসে দেবে তাকে। মাহি কেমন ভয়ার্ত ঢোক গিলল তা দেখে। তক্ষুনি মুগ্ধের আগুন চোখ থেকে দৃষ্টি নামিয়ে মাথা নোয়াতেই শুনল মুগ্ধের চিরবির করা কণ্ঠ,
বেয়াদবের বাচ্চা। হতভম্ব মাহি। এবারেও বুঝল না মুগ্ধের এরূপ কথার কারণ। মস্তিষ্কে আরেকটু জোর দিতে গেলেই হাতের কনুইতে টান পড়ল আবার। মুগ্ধ এবার সদর দরজা দিয়ে বাড়িতে ঢুকছে। মাহির কি হলো কে জানে, সে আর দৃষ্টিতে একটু আদ্রু দেখতে লাগলো বাড়ির ভেতরটা। মুহূর্তেই চমকল সে। বাড়ির প্রবেশপথেই প্রায় 22 ফুট উঁচু ছাদ, যার মাঝ বরাবর ঝুলছে এক বিশাল কালো ক্রিস্টাল ঝাড়বাতি। মাহি চলন্ত পা জোড়া একটাবার থামতে চাইল, দেখতে চাইল প্রবেশপথের মনোমুগ্ধকর সৌন্দর্যটা। তবে তা কি সম্ভব? লোকটা তো হাঁটছে তাকে নিয়ে, সেই কখন হাঁটছে তারা, অথচ এখনও কিনা বাড়িতেই ঢুকল না। এটা বাড়ি নাকি গোলকধাঁধা? মাহি চুপচাপ তাকায় সম্মুখে। প্রবেশপথ ছেড়ে তাকে নিয়ে আসা হয়েছে বিশাল এক লিভিং রুমে। এক মুহূর্তের জন্য মাহির চোখ দুটো স্থির হয়ে গেল কেমন। মাথার ওপর বেশ উঁচু সিলিং, বাড়ির এই জায়গাটা মনে হচ্ছে গোলাকার। লিভিং রুমেও ধরা দিয়েছে আরেক সৌন্দর্য। গোলাকার লিভিং রুমটার মাঝখানে বেশ জায়গা জুড়ে নিচু সিঁড়ি করা হয়েছে। সিঁড়ি ডিঙিয়ে নামতে হবে নিচে, যেথায় বসার জায়গা। পায়ের তলায় স্পষ্ট সুইমিং পুল, হাঙরের মতো বড় বড় মাছ নড়ছে তাতে। তার ওপর বসিয়ে রাখা দামি মখমলের সোফা সেট। মাহির গা কাটা দিয়ে উঠল এহেন লিভিং রুম দেখে। মেয়েটা ভয়ে জড়সড় হয়ে যেই না পিছু হটবে, অমনি মুগ্ধ তাকে টানতে টানতে সিঁড়ি দিয়ে নিচে নামালো লিভিং রুমের স্বচ্ছ কাচের মেঝেতে। মাহি উপুর হয়ে পড়ল মেঝেতে। পরমুহূর্তে চোখ খুলেই দেখল তার ঠিক নিচে সবগুলো মাংসাশী হাঙর কেমন একজোট হয়েছে তাকে দেখে। মাহি বাকরুদ্ধ ভয়ে। হাঙরগুলোর তীক্ষ্ণ দন্ত চক্ষুগোচর হতেই কেঁপে উঠল সপ্তদশী। এক মুহূর্ত স্থির থেকে পরক্ষণেই দিল এক বিকট চিৎকার। কোনো মতে মেঝে থেকে উঠে বাচ্চাদের মতো 2 হাতে ভর দিয়ে সরে গেল অন্যত্র। মুগ্ধ দেখল ক্রূর হাসি লেপটালো ঠোঁটের কোণায়। পকেট থেকে ফের একখানা মোটা সিগার বের করে এনে ঠোঁটে গুজল আয়েসে। লাইটার দিয়ে সিগারের শেষ ভাগ ধরিয়ে দিল এক লম্বা টান। সেই টানে কি যে সুখ পেল ছেলেটা, যার দরুন স্রষ্টিতে চোখ দুটো বন্ধ হয়ে এলো তার। মুখের দূষিত ধোঁয়াটুকু বেশ কিছুক্ষণ মুখগহনের আটকে রেখে গম্ভীর গলা উঁচু করে ডাকল, মেইডেন। ব্যাস, একটা ডাক, যা কর্ণকুহরে পৌঁছতেই গা কাটা দিয়ে উঠল বাড়ির সকল মেয়েদের। মিনিটের ব্যবধানে প্রায় 25 জন কেমন ত্রস্ত পায়ে ছুটে এলেন তক্ষণি। সবচেয়ে বুজুর্গ মেয়ের ইরা, বৃদ্ধ বয়সী নাদুস নুদুস গায়ের গড়নের মহিলাটি এগিয়ে এসেই হালকা ঝুঁকে কুর্নি জানায় মুগ্ধকে। মুগ্ধের এবারেও প্রতিক্রিয়াহীন। সুদর্শন মুখখানায় ভারী গাম্ভীর্যের ছাপ। আঙুলির ভাঁজে থাকা সিগারে আরেকটা টান বসিয়ে তীক্ষ্ণ চোয়ালখানা নাড়িয়ে গমগমে গলায় আদেশ ছড়ল, ওকে আজ রাতের জন্য তৈরি করুন, আম হাংরি। কথাটা বলে আরেক মুহূর্ত দাঁড়াল না মনস্টার। তৎক্ষণাৎ গটগট করে পা হাঁটা ধরল উল্টো পথে। এবার তার নিজের আস্তানায় যাওয়ার পালা। কতদিন হলো যায় না সে। এদিকে তার চলে যাওয়ার পরও সব মেয়েরা কেমন স্থির হয়ে মাথা নুইয়ে দাঁড়িয়ে আছে। বৃদ্ধা ইরা কেবল এক দীর্ঘ নিঃশ্বাস ফেলেন। ধীরে ধীরে নিজের কুঁচকে যাওয়া চামড়ার হাত দুটো সামনে ধরে ভাবতে লাগলেন, এই হাত দুটো দিয়ে ঠিক কতগুলো মেয়েকে তৈরি করলাম আমি, ঠিক কতগুলো। মেইডেন। ইরার ধ্যান ভাঙল পেছন থেকে ধেয়ে আসা সিদ্ধার্থের কণ্ঠে। তিনি তক্ষণই পেছনে ঘুরলেন। ফর্সা মুখখানায় আধার নেমেছে তার, চোখ দুটো হয়ে গেছে ছলছলে। সিদ্ধার্থ এক মুহূর্ত চুপ থেকে বোঝার চেষ্টা করল ইরার মনোভাব। তবে কিছুই বোধগম্য না হওয়ায় সে প্রশ্ন করেই বসল, কি হয়েছে তোমার? এভাবে মুখে আধার নামিয়ে দাঁড়িয়েছ কেন? ইরা ফোপাতে লাগলেন কেমন। দুহাতে নিজের ঘাড় সমান হলুদেটে চুলগুলো চেপে ধরে কাঁদো কাঁদো মুখে বলতে লাগলেন, রাক্ষসের খিদে পেয়েছে সিড, আজ আবারও রাক্ষসের খিদে পেয়েছে। ভরকায় সিদ্ধার্থ। তৎক্ষণাৎ হকচকিয়ে জিজ্ঞেস করল, মানে আই মিন টু সে, কাকে চাইছে আজ? ইরা ফোপাতে ফোপাতে আলতো করে আঙুলো তাক করলেন অদূরের লিভিং গ্রাউন্ডে জ্ঞান হারিয়ে লুটিয়ে থাকা মাহির পানে। মেয়েটা অতিরিক্ত ভয়ে আবারও জ্ঞান হারিয়েছে। সিদ্ধার্থ কেমন বিস্ফোরিত দৃষ্টিতে তাকায় মেয়েটার পানে। হতভাব সুরে বিড়বিড় করে বলে, ও নো। শীতাতপ নিয়ন্ত্রিত হিম শীতল কক্ষ। মখমলের বিছানায় এক টুকরো গোলাপের পাপড়ির ন্যায় পড়ে আছে মাহি। ঘন কারুকার্যের কাঠের খাট, যার 4 কোণার স্ট্যান্ডে ঝুলছে সফেদ রঙের পর্দা। ঘরের একমাত্র বিশালকায় জানালা, যার পরিধি পুরো একটা দেওয়াল জুড়ে। সেখান থেকে চাঁদের মিষ্টি আলো এসে আছড়ে পড়ছে পুরো রুমে। পুরো কক্ষে লাইটের আলো না থাকলেও সম্পূর্ণ কক্ষ জুড়ে ছেয়ে আছে চাঁদনির উপস্থিতি। বিছানায় পড়ে থাকা মাহির এতক্ষণ জ্ঞান ফিরল বোধহয়। সে পিটপিট করে চোখ মেলতে লাগল। সারাটা দিন না খেয়ে থাকায় শরীরটা আর দিচ্ছে না তার। সর্বাঙ্গে জুড়েছে তীব্র ব্যথা। মাথা ভর্তি ভোঁতা যন্ত্রণার কবলে পড়ে চোখ মুখ কুঁচকে যাচ্ছে মেয়েটার। তবুও সে কোনো মতে নিজের চোখ দুটো খুলল। ঝাপসা দৃষ্টিতে সম্মুখে হঠাৎ এক অপরিচিত বয়স্ক মুখ দেখেই লাফিয়ে উঠল ভয়ে। গলা ফাটিয়ে চিৎকার দিতে যাবে, অমনি পৌরা এসে মুখ চেপে ধরে মাহি। মাহি বিস্ফোরিত দৃষ্টিতে তাকিয়ে রইল কেমন। এদিকে পৌরা তখন ফিসফিসিয়ে বলে,
ভয় নেই, আমি ইরা, তোমার মেইডেন। ভয়ার্ত মাহি কি বুঝল কে জানে, সে কেবল চুপ করে শুনল কথাটা। পৌরা মাহিকে স্থির হতে দেখে আলতো করে নিজের হাত সরান মাহির মুখের উপর থেকে। চাঁদের অল্প আলোতে পৌরার মাথা ভর্তি হলুদ চুলগুলো কেমন চিকচিক করছে দেখো। বৃদ্ধ হলেও সৌন্দর্যে যেন কোনো কমতি নেই তার। মাহি মুগ্ধ চোখে তাকিয়ে রইল মানুষটার দিকে। পৌরার চোখে মুখে স্পষ্ট রাগ। তিনি খানিকক্ষণ মৌন থেকে হঠাৎ মাহির এক হাত ঝাঁকিয়ে উঠলেন ভীষণ রাগে। মাহি হতচকিত কণ্ঠে ব্যথাতুর শব্দ তুলে সামান্য। এদিকে পৌরা তখন দাঁত খিচে বলে, কেন এলে এখানে? কি এমন অসহায়ত্ব ছিল তোমার, যার দরুন এই জেলখানায় এসে উঠলে? এর চেয়ে কয়েক গুণ ভালো হতো যদি তুমি নিজেই মরে যেতে। বৃদ্ধার এহেন রহস্যময় কথায় হতবাক মাহি। এক মুহূর্তের জন্য নিজের সকল ব্যথা ভুলে গিয়ে সন্দেহাকুল কণ্ঠে জিজ্ঞেস করল, কি বলছেন আপনি? জেলখানা মানে? পৌরা ফোঁস করে নিঃশ্বাস ফেললেন মেয়েটার এহেন অবোধ ভাবস্রোতে। তিনি রয়ে শোয়ে মাহির হাত ছেড়ে দিলেন। আনমনে ঠোঁটের কোণে ব্যথাতুর হাসি টেনে মোটা হয়ে আসা কণ্ঠে আওড়াতে লাগলেন, জেলখানাই তো, যেখানে আমরা সবাই কয়েদি। হয়তো মৃত্যুর আগে এখান থেকে বেরোনোর পথ নেই আমাদের। সেক্ষেত্রে এটা জেলখানা নয় তো কি? অবোধ মাহি প্রতিক্রিয়া জানাতে ভুলে গেল এবার। কণ্ঠরুদ্ধ হয়েছে অজানা ভয়। পৌরা তাকে আরেক ধাপ বিস্ময় বুধ করে দিয়ে বললেন, তুমিও নিশ্চয়ই মনস্টারের শত্রুপক্ষের কেউ? মাহি আশ্চর্য বনে গেল এবার। উনি কি করে জানলেন তার বিষয়? এদিকে মাহিকে অমন চমকাতে দেখে আহত হাসলেন ইরা। বিছানা ছেড়ে উঠতে উঠতে বললেন, হয়তো ভাবছ আমি কিভাবে জানলাম, তাই না? আসলে এই জেলখানাতে কেবল মনস্টারের শত্রুপক্ষের দুর্বলতাগুলোই আসে, কারণ এখানে জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ। হোয়াটএভার, শোনো মেয়ে। একটু থামলেন ইরা, কিছু একটা ভেবে ফের জানালেন, প্রস্তুত হও, সে আর কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। কে আসবে? মাহির পাল্টা প্রশ্নে থমকালেন ইরা। কপালে গোটা কতেক ভাঁজ ফেলে শুধালেন, কে আবার? মনস্টার? হকচকায় মাহি। তৎক্ষণাৎ নড়ে চড়ে উঠে বসল বিছানায়। গা থেকে ব্ল্যাঙ্কেট সরে যাওয়ায় আচমকা নিজের দিকে চোখ পড়তেই বিস্ময়ে চোখ দুটো গোল গাল হয়ে গেল তার। এ কি, তার গায়ে এসব খোলামেলা কাপড় কেন? মাহি তৎক্ষণাৎ ভয়ে অস্বস্তিতে ব্ল্যাঙ্কেটটা টানতে লাগল নিজ গায়ে। নিজের অর্ধ উন্মুক্ত দেহখানা ঢাকতে ঢাকতে বলল, আমার কাপড় কোথায়? এগুলো কে পরালো আমায়? আমি পরিয়েছি। কেন? কারণ আজ রাতটা তোমার জন্য দীর্ঘ হতে চলছে। মনস্টার আসবে তোমার কাছে, তার হিংস্র পৈশাচিক রূপ দেখাতে। এহেন কথায় নিঃশ্বাস আটকে গেল মাহির। চোখের দুটো কার্নিশ ভরে উঠল মুহূর্তেই। বদনে বয়ে গেল মৃদু ঝঙ্কার। ইরা স্পষ্ট দেখল সব। একবার চাইল মেয়েটাকে একটু বুকে জড়িয়ে সান্ত্বনা দিতে, তবে পরক্ষণেই ভাবল, কি দরকার? সান্ত্বনা দিলেই কি আর রাক্ষসটা ছেড়ে দিবে তাকে? ইরা নিজেকে শক্ত রাখল কোনো মতে। চলে যাওয়ার উদ্দেশ্যে পা বাড়িয়েও হঠাৎ থামল কেন যেন। আচমকা পিছনে না তাকিয়েই বলল, পারুষ মরে যাও, তাও ওই মনস্টারের হাতে পড়তে যেও না। ও কিন্তু চোখের পলকে জাহান্নাম দেখিয়ে আনবে। কথাটা বলে আর এক মুহূর্তও দাঁড়ালেন না ইরা। তৎক্ষণাৎ চলে গেলেন দ্রুত কদমে। এদিকে বিচলিত মাহি নিজেকে নিয়ে বড্ড চিন্তায় পড়ল যেন। এবার কি করে বাঁচবে সে? কি করে নিজেকে বাঁচাবে ওই রাক্ষসের হাত থেকে? অস্থির মাহি উদ্ভ্রান্তের ন্যায় এদিক ওদিক মাথা ঘোরায়, খুঁজতে থাকে বাঁচার শেষ সম্বলটুকু। এরই মধ্যে হঠাৎ তার নজর আটকায় বিছানার চারপাশের স্ট্যান্ডগুলোর দিকে, যা উচ্চতায় বেশ উঁচু। স্ট্যান্ডের গায়ে ঝুলছে সফেদ রঙা পর্দা। মাহি এক মুহূর্ত কিংকর্তব্য বিমূঢ় হয়ে তাকিয়ে রইল সেদিকে। তার অবচেতন মস্তিষ্ক বারবার বলছে, তুমি যেটা ভাবছ তা একেবারে ভুল, অন্যায়। কিন্তু অবোধ মনটা তার বলছে অন্য কথা। তারা যদি কথা বলতে জানত তাহলে হয়তো বলতো, মরে যা মাহি, একটা শয়তানের হাতে নিজেকে এতে সহজে বিলিয়ে দিস না। মস্তিষ্ক আর মনের দোটানায় আটকা পড়েছে মেয়েটা। সঠিক সিদ্ধান্তে এখনও উপনীত হতে পারেনি মেয়েটা। একবার ইচ্ছে করছে মস্তিষ্কের কথা শুনতে, আরেকবার ইচ্ছে করছে মনের কথা। মাহি তৎক্ষণাৎ নিজের মাথাটা চেপে ধরে দুহাতে। কাঁদতে কাঁদতে বিড়বিড় করে বলে, সম্ভব না, ওই শয়তানের কাছে নিজেকে বিলিয়ে দেওয়া সম্ভব না। আমি থাকব না, আমি মরে যাব। হ্যাঁ, আমি তাই করব। অবশেষে মস্তিষ্ক পরাজিত হল মনের জোরের কাছে।
সপ্তদশী টলমল শরীরে তৎক্ষণাৎ উঠে দাঁড়ায় মখমলের বিছানায়। পরক্ষণে শরীরের সর্বশক্তি দিয়ে স্ট্যান্ডে ঝোলানো পর্দাগুলো একটানে ছিঁড়ে এনে এক অংশ গাঁট বাঁধে স্ট্যান্ডের আগায়। তারপর আরেক অংশ গোলাকার গাঁট বেঁধে হু হু করে কাঁদতে কাঁদতে বলে, আই এম সরি আব্বু, আমি নিজের গায়ে কোনো কলঙ্ক নিয়ে বেঁচে থাকতে পারবো না। ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে মাহি। দুহাতে ধরে রাখা গোলাকার কাপড়ের গাঁটটা দেখে যাচ্ছে অনিমেষ চোখে। আর একটু পরেই সবটা শেষ হয়ে যাবে। মাহির চোখ দুটো বন্ধ হয়ে যাবে চিরদিনের জন্য। মাহি ধীরে ধীরে কাপড়ের গোলাকার গাঁটে মাথা ঢোকাচ্ছে, ঠিক তখনই কর্ণকুহারে ভেসে এলো কারো নির্লিপ্ত কণ্ঠ, কাপড়টা আরেকটু উঁচু করে বাঁধ, আর গলায় আরও দুটো গিট দে, না হলে ঝোলার সময় পড়ে যাবি। মানুষ ছোট হলেও তোর ওজন কিন্তু কম না। হতবাক মাহি তক্ষুনি ঘাড় বাঁকিয়ে তাকায় দরজার দিকে, যেথায় ভাবলেশীন ভঙ্গিতে বেল্ট পরা প্যান্টের পকেটে দুহাত গুজে দাঁড়িয়ে আছে মুগ্ধ। গাটা কেমন উদম হয়ে আছে তার, ফলে পেটানো দেহখানা পুরোপুরি উন্মুক্ত। চোখে মুখে তার নেই বিন্দুমাত্র উদ্বেগ। সে উল্টো মেয়েটাকে কেমন তাড়া দেখিয়ে বলল, কিরে, ঝুলতে গিয়েও থেমে গেলি কেন? যা, তাড়াতাড়ি গলায় ফাঁস দে। তুই আজকে মরলে কালকেই তোর বাপকে গিয়ে টুকরো টুকরো করে আসব। নে, এবার তাড়াতাড়ি মর, আমার লিভিং রুমের ফিশগুলো ক্ষুধায় চুকচুক করছে। গাঁটে গলা ঢুকিয়ে রাখা মাহি হতবিভবলতায় আর নড়তে অবধি পারল না। এ লোক কি মানুষ? এর মাঝে কি মনুষ্যত্বের এক দানা ছিটে ফোটাও নেই? কেউ এভাবে মরতে চাওয়া মানুষকে এনকারেজ করে, তার ওপর কী সব ভয়ঙ্কর কথাবার্তা বলছে, তার ফিশগুলো নাকি ক্ষুধায় চুকচুক করছে। ভাবা যায় ঠিক কতটা ভয়ঙ্কর হলে একটা মানুষ এহেন ভয়াবহ কথা এতটা শান্তভাবে বলতে পারে। মাহি ভয়ার্ত ঢোক গিলল কেমন, ফোপাতে ফোপাতে নিচু স্বরে বোকার মতো জিজ্ঞেস করল, আপনার ফিশগুলো ক্ষুধায় চুকচুক করছে কেন? গম্ভীর পুরুষ কুটিল হাসল। মাহির পানে তীক্ষ্ণ দৃষ্টি কায়েম রেখে পা বাড়াল সম্মুখে। একটু একটু করে এগিয়ে আসতে আসতে অত্যন্ত ভয়ঙ্কর শান্ত কণ্ঠে শুধালো, তোকে খাবে বলে। নিঃশ্বাস ফেলতে ভুলে গেল মাহি। দমটা বুঝি ফাঁস না দিতেই আটকে গেল গলার কাছে। চোখ দুটো যেন ছিটকে বেরিয়ে আসবে কোটর ছেড়ে। সম্পূর্ণ বদনখানি কাঁপছে তার। হতবিভবল মাহি গলায় ফাঁস দেওয়ার ব্যাপারটা বুঝি এক মুহূর্তের জন্য বেমালুম ভুলে গেল। তার মাথায় এবার চলছে অন্য কথা। মৃত্যুর পর তার দেহটা কিনা ওই মাছগুলো খেয়ে ফেলবে, তাহলে তার পরিবার তাকে শেষ দেখাটুকু দেখবে কিভাবে? মাহি নিজ ভাবনায় মগ্ন। এদিকে মুগ্ধ যে ইতোমধ্যেই তার অতি নিকটে এসে দাঁড়িয়েছে, তা হয়তো বিন্দুমাত্র টের পায়নি মাহি। টের পেলে হয়তো এক্ষুনি ঝুলে পড়ত মেয়েটা। মাহি ডুবে আছে ঘোরে। হঠাৎ টের পেল তার পাতলা কোমরখানায় কারো শক্তপোক্ত হাতের পরশ। মাহির ঘোর ভাঙল তক্ষণি। দুচোখ সম্মুখে তাকাতেই স্থির হয়ে গেল কেমন। গম্ভীর মুখ ভয়ঙ্কর পুরুষ তার অতি নিকটে। তার সুদর্শন দাড়িবিহীন লম্বাটে মুখখানা মাহির একদম মুখোমুখি। দেখো কাণ্ড, এতে উঁচুতে দাঁড়িয়ে থেকেও কিনা এ লোকের উচ্চতার সমান হতে পারল না। এটা লোক নাকি উট? মাহি তৎক্ষণাৎ গাঁট বাঁধা গলায় ঝুলে পড়তে চাইলেই মুগ্ধ মেয়েটার কোমর শক্ত করে চেতে ধরে, উঁচিয়ে তোলে বেশ। মাহি এবার ঝুলছে ঠিকই, তবে ফাঁস দিয়ে নয়, বরং মুগ্ধ নামক বলিষ্ঠ পুরুষের শক্ত হাতের বাঁধনে। মাহি কেমন মোচড়াচ্ছে এ পর্যায়ে। দুহাতে মুগ্ধের বুক বরাবর ঠেলতে ঠেলতে বলছে, ছাড়ুন আমায়, নিচে নামান বলছি। মুগ্ধ প্রতিউত্তর করেনি। এক হাতে মাহিকে তুলে রেখে আরেক হাতে চট করে মেয়েটার গলা থেকে গাঁটটা খুলে দিল আলগোছে। পরমুহূর্তে কিছু বুঝে ওঠার আগেই মাহিকে বিছানায় ছুঁড়ে ফেলল সবেগে। ভয়ার্ত মাহি তৃত উঠে বসতে চাইলেই বাদ সাধল মুগ্ধ। তৎক্ষণাৎ নিজের পা দুটি দিয়ে আটকাল মাহির ছুটন্ত পাজোড়া। এক হাতে মেয়েটার হাত দুটো মাথার ওপর উঠিয়ে এনে বিছানার সঙ্গে চেপে ধরল শক্ত করে। আরেক হাতে শক্ত থাবা বসালো মেয়েটার চোয়াল বরাবর। মাহি এবার নিরুপায়। হাত পা মুখ সবটা বাধা পড়েছে লোকটার হাতে। মেয়েটা কেবল গোঙাচ্ছে। হাত পায়ের ব্যথার চাইতে চোয়ালের ব্যথা যেন বেড়ে যাচ্ছে বহুগুণ। মেয়েটার নরম সরম চোয়ালের ওপর 5 আঙুল চেপে ধরেছে মুগ্ধ। চোখে মুখে সে কি রাগ! মনে হচ্ছে এই বুঝি মাহিকে কাঁচা খেয়ে ফেলবে। ছেলেটার বাদামি চোখ দুটো যেন এক্ষুনি ঝলসে দেবে মাহিকে। মাহির চোয়ালে থাকা হাতটা আরেকটি চেপে ধরে মুগ্ধ কেমন কটমট করতে করতে বলে ওঠে, এত তাড়াতাড়ি মরে গেলে কিভাবে হবে বান্দির মেয়ে? তোর গায়ে এখনো ট্যাগ বসেছে আমার নামের? বসেনি তো। আগে তোকে নিজের রক্ষিতা বানাই, তোর ওপর করা অত্যাচারগুলো তোর বাপকে দেখাই,
তারপর না তোকে মরতে দেব। এক মুহূর্ত থামে মুগ্ধ। কাঁদতে কাঁদতে মাহির পানে তাকিয়ে থেকে কেমন বিদ্রুপাত্ম খাসল। দাঁত চিবিয়ে চিবিয়ে ফের শুধালো, কান খুলে শুনে রাখ জানোয়ারের বাচ্চা, তোকে এখানে আদর করে লুলুলু করার জন্য আনিনি, এনেছি তোর ওপর টর্চার করতে, তোর বাপকে জীবন্ত রেখেও রোজ একটু একটু করে মারতে। তুই আমার পাতা দাবার চালের একমাত্র মুখ্য গুটি, যে নড়লেও আমার আদেশে নড়বে, সরলেও আমার আদেশে। তোর বাপকে না মেরে তোকে এত তাড়াতাড়ি মরতে দিচ্ছি না জানোয়ারের বাচ্চা। আগে তোর বাপকে মারব, তারপর পুরো এহেসান পরিবারকে, তারপর তোকে। তোকে সবার শেষে একটু একটু করে মারব, তাও মারবই। গেট দ্যাট ওয়ার্ডস ইন ইয়োর হেড। কথা শেষ করেই মুগ্ধ নামক ভয়ঙ্কর পুরুষ নিজের চিরায়ত পৈশাচিক রূপে ফিরল। মেয়েটার চোয়াল ছেড়ে দিয়ে রয়ে শোয়ে সরে গেল তার ওপর থেকে। অপত্তর এক মুহূর্ত স্থির দৃষ্টিতে বিছানায় পড়ে থাকা মাহির পানে তাকিয়ে থেকে হুট করেই শুরু করল নিজের পাগলামি। শক্ত হাতে তৎক্ষণাৎ খামচে ধরল মাহির উন্মুক্ত উরু। ধারালো নখগুলো তার দেবে গেল মেয়েটার নরম চামড়ায়। এদিকে পায়ের এহেন অসহ্য ব্যথায় ককিয়ে ওঠে মাহি। গলা ফাটিয়ে আর্তনাদ করে ওঠে কেমন। দুহাতে মুগ্ধের হাত সরাতে চাইলে খারাপ পুরুষ সপাটে থাপ্পড় বসাল মেয়েটার গালে। সঙ্গে সঙ্গে দাঁতের সাথে ঠোঁট লেগে গিয়ে ঠোঁটের চামড়া ফেটে গেল মাহির। এদিকে মুগ্ধ থামছে না, তার চোখে মুখে এক অদ্ভুত শান্তি। মেয়েটার কান্নাগুলো যেন বেশ স্বস্তি দিচ্ছে তাকে। সে নিজের আরেক থাবা বসায় মাহির গলার কাছে। সেখানেও নখ দাবিয়ে গর্জে উঠে বলল, চিৎকার কর, গলা ফাটিয়ে চিৎকার কর, ডাক তোর বাপকে, ডাক জানোয়ারের বাচ্চা। ক্রন্দনরত মাহি ঠিকই কাঁদছে গলা ফাটিয়ে। বারবার অনুনয় করে বলছে, প্লিজ আমায় ছেড়ে দিন, ব্যথায় কলিজা ফেটে যাচ্ছে আমার, আমি সত্যি মরে যাচ্ছি ব্যথায়, প্লিজ আপনার হাতটা সরান। মেয়েটার কলরবোনের কাছে এখনও নখ দাবিয়ে রেখেছে মুগ্ধ, যেখান থেকে গড়িয়ে পড়ছে লহু। অথচ মুগ্ধের মায়া হল না একটুও। সে উল্টো ক্রূর হেসে আওড়ালো, আমায় ছেড়েছিল তোর বাপ, ছেড়েছিল আমার মাকে, তাহলে আমি কেন ছাড়ব তোকে, কেন ছাড়ব তোর মতো জানোয়ারের মেয়েকে? মাহি প্রত্যুত্তর করতে পারল না তেমন, কাঁদছে কেমন পড়ে থেকে। সেই কান্না পৌঁছচ্ছে না মুগ্ধের কান অবধি। সে কেবল দেখছে মাহির ঠোঁট ভাঙা আর্তনাদ। ঠিক এভাবেই, হ্যাঁ ঠিক এভাবেই কাঁদত বাচ্চাটা। তবুও জালিমগুলো ওকে মারত, খুব মারত। কেন মারত? কি দোষ ছিল বাচ্চাটার? কেন মারত কোমরের বেল্ট দিয়ে? বেল্টের কথা মনে পড়তেই মুগ্ধ তৎক্ষণাৎ ছেড়ে দিল মাহিকে। উদম গায়ে তার ইতোমধ্যেই লেপটে গিয়েছে ঘামের চিহ্ন। সে আবারও হালকা ঝুঁকে এসে মাহির চুলগুলো মুঠোয় চেপে ধরে মাহিকে উঠিয়ে আনল বিছানা থেকে। ব্যথায় কুপোকাত মাহি পায়ের আর গলার ব্যথায় দাঁড়াতেও পারছে না ঠিকঠাক মতো। তবুও তার চুল ধরে টানছে মুগ্ধ। টানতে টানতে আচমকাই মেয়েটাকে ছুঁড়ে ফেলল মার্বেলের তক্তকে মেঝেতে। তারপর নিজের কোমর থেকে বেল্টটা খুলে আনল একটানে। মেঝেতে পড়ে আছে মাহি, কাঁদছে মুখ লুকিয়ে। এদিকে মুগ্ধ নিজের হাতে ধীরে ধীরে বেল্টের একাংশ প্যাঁচাচ্ছে। মাহি তখন রয়শয়ে চোখ তুলে তাকায় মুগ্ধের দিকে। মুগ্ধ যেই না বেল্টটা উঁচিয়ে ওর গায়ে এক ঘা বসাতে যাবে, অমনি মাহি চিৎকার দিয়ে বলে ওঠে, মা গো, আমি মরে যাচ্ছি মা, আমি মরে যাচ্ছি, আল্লাহ বাঁচাও মাবুদ। থমকায় মুগ্ধ। হাতটা তার থেমে গেল হুট করে। মস্তিষ্ক কাজ করা বন্ধ হয়ে গেল এক মুহূর্তের জন্য। এতক্ষণ রেবেলের চোখে জ্বলতে থাকা আগুনটা কেমন নিভে গেল ধপ করে। শক্ত মুখাবয়বে পরিবর্তন ঘটল সামান্য, তাও হয়তো অল্প কিছুক্ষণের জন্য। মুগ্ধ কিয়ৎক্ষণ চুপ করে তাকিয়ে রইল মেঝেতে মুখ লুকিয়ে কাঁদতে থাকা মাহির পানে। মেয়েটার সারা গা কাঁপছে ক্ষণে ক্ষণে। টকটকে ফর্সা গায়ে লাল রঙা পাতলা গাউনটা যেন বেশ ফুটেছে। গাউনের এক পাশ দিয়ে এখনও বেরিয়ে আছে মেয়েটার ডান পায়ের উরু। সেথায় ক্ষত জমেছে গাঢ়। মুগ্ধের ধারালো নখের আঁচড়, যা থেকে চুইয়ে পড়ছে লহু। মাথার সুন্দর সিল্কি চুলগুলো এলোমেলো হয়ে মেঝেতে লুটিয়ে আছে। মুগ্ধ খানিক নিঃশ্বাস ফেলল বোধহয়। উপরিভাগের দাঁতকোপাটির সাহায্যে নিচের ঠোঁটের একটুখানি অংশ কামড়ে ধরে আলতো করে ভ্রু চুলকায় সামান্য। পরক্ষণে কিছু একটা ভেবে গম্ভীর মুখেই ডান হাতের মুঠোয় বেঁধে রাখা বেল্টটা ছুঁড়ে ফেলল মেঝেতে। অতঃপর পা বাড়ালো বিছানার দিকে। এক হাতে বিছানা থেকে ব্ল্যাঙ্কেটটা নিয়ে এসে ছুঁড়ে ফেলল মাহির দিকে। গমগমে গলায় আদেশ ছুড়ল, গা ঢাক। কথাটা কর্ণকুহরে পৌঁছতেই হকচকিয়ে তাকায় মাহি।
এক মুহূর্ত কান্না ভুলে গিয়ে হাঁ করে তাকিয়ে রয় কেমন। তা দেখে ভীষণ বিরক্ত মুগ্ধ। দুহাত কোমরে চেপে তক্ষুনি দাঁত খিচে মাহিকে দিল এক ধমক। নোংরা মেয়েদের মতো প্রথম রাতেই বালছাল পরে সিডিউস করার স্বভাব পেয়েছিস কোত্থেকে? সবাইকে কি নিজের বাপের মতো মনে করিস নাকি? নোংরা মেয়ে ছেলে কোথাকার! এক্ষুনি শরীর ঢাক, নয়তো গায়ে আগুন ধরিয়ে দিব তোর। হতভম্ব মাহি প্রতিক্রিয়া দেখাতে ভুলে গেল যেন। সে তো ইচ্ছে করেই কাপড় পরেনি, না তো এর আগে কোনোদিন পরেছে। সে তো মেয়েডেনিরা নাকি পরিয়ে দিয়েছে তাকে। মাহি যখন নিজ ভাবনায় মগ্ন, ঠিক তখনই মুগ্ধ কেমন এক হাতে নিজের ঘাড় ডলতে ডলতে হিসশিসিয়ে বলল, আর 1 সেকেন্ডের মধ্যে গা না ঢাকলে আই সোয়্যার আমি তোকে বেসমেন্টের সুইমিং পুলে ছুঁড়ে ফেলে আসব। ভরকায় মাহি। ভাবনার ঘোর ভাঙল অচিরেই। হকচকিয়ে তাকাতেই গায়ের ওপর ব্ল্যাঙ্কেট পেয়ে তক্ষুনি ব্যগ্র হাতে সারা গা ঢাকতে ব্যস্ত হল মেয়েটা। সুন্দর করে নিজের সর্বাঙ্গে চেপে নিল ব্ল্যাঙ্কেটটা। মাথা নুইয়ে আরেকবার ফোপাতেই শোনা গেল মুগ্ধের হুঙ্কার, মুখ ঢাকবে কে? তোর বাপে এসে? ফোপাতে থাকা মাহি এবারেও বেকুবের ন্যায় চোখ তুলল ওপরে। মুখ ঢাকবে বলতে? এদিকে তাকে অমন তাকিয়ে থাকতে দেখে মেজাজ চটল মুগ্ধের। ছেলেটা কেমন ক্ষিপ্র গতিতে এগিয়ে এসে কোনো রূপ বলাকোয়া ছাড়া আচমকা চর বসালো মেয়েটার গালে। যদিও বা এবারের চরে আগের বারের মতো অত ঝাঁজ নেই, তবুও এই সামান্য চরের তাল সামলাতে না পেরে গাল বেঁকে গেল মাহির। মেয়েটা ঠোঁট কামড়ে ফের ফোপাতে লাগল কেমন। মুগ্ধ তখন এক হাঁটু গেড়ে বসল মাহির সামনে। তৎক্ষণাৎ শক্ত চোয়ালে ব্ল্যাঙ্কেট উঠিয়ে মাহির মাথা অবধি ঢেকে দিল আলগোছে। পরক্ষণে কেমন কাঠ কাঠ কণ্ঠে বলল, আমি না বলা অবধি ভুলেও মাথা থেকে ব্ল্যাঙ্কেট নামলে মাথাটা কিন্তু চোখের পলকে শরীর থেকে আলাদা হয়ে যাবে, রিমেম্বার। এহেন ধমকিতে গা কেঁপে ওঠে মাহির। মেয়েটা আর সাহসও করেনি মাথা থেকে ব্ল্যাঙ্কেট নামানোর। মুগ্ধ এবার চুপচাপ উঠে দাঁড়ায়। খানিকটা হেঁটে গিয়ে গা এলিয়ে বসে ডিভানে। দুহাত দুদিকে ছড়িয়ে গর্জন তুলে ডাকল, থমাস। একটা ডাক, শুধুমাত্র একটা ডাক পেয়েই তড়িঘড়ি করে কক্ষের সামান্য ভিড়িয়ে রাখা বিশালাকার দরজাটা খুলে ভেতরে ঢুকলেন থমাস। বরাবরের ন্যায় মাথা নুইয়ে হালকা কুর্নি জানিয়ে কক্ষের মেঝেতে গোটা একটা মানুষ যে ওভাবে ব্ল্যাঙ্কেট পেঁচিয়ে বসে আছে সেদিকে একবারও দৃষ্টি ফেলেনি থমাস। বড্ড বাফাদার কিনা। দরজার কাছে ঠাঁই দাঁড়িয়ে মহাশয় বেশ নম্র স্বরে বললেন, ইয়েস মনস্টার। মুগ্ধ তাকায়নি তার দিকে। গুরুগম্ভীর কণ্ঠে আদেশ ছুড়ে, গেট মাই ফুড। থমাস ওপর নিচ মাথা নাড়িয়ে তক্ষুনি চলে গেলেন। ফিটে এলেন প্রায় মিনিট 5 পর। হাতে ঠেলে ঠেলে আনছেন সার্ভিং র্যাক, যেথায় সাজানো হরেক রকম খাবারের বাহার। থমাস সার্ভিং র্যাকটা ডিভানের সামনে অবধি আনলে মুগ্ধ হাত উঁচিয়ে থামতে বলে তাকে। পরক্ষণেই 2 আঙুলের ইশারায় বোঝায় চলে যেতে। থমাস তাই করল। আবারও কুর্নি জানিয়ে চলে গেল কক্ষ থেকে। এরই মধ্যে আরেকজন কমব্যাট চলে এলো মুগ্ধের পোষা পেটকে নিয়ে। মুগ্ধ আর দৃষ্টিতে দেখল তাকে। এবারেও নিঃশব্দে কমব্যাটকে বোঝায় চলে যেতে। তবে কমব্যাট মুগ্ধের পোষা প্যাটকে রেখে গেল কক্ষেই, যা ধীরে ধীরে ল্যাজ নাড়িয়ে নাড়িয়ে এসে থামল ডিভানের সামনে, মুগ্ধের পায়ের কাছে। মুগ্ধ হাত উঁচিয়ে একটুখানি বুলিয়ে পোষা প্রাণীর মাথায়। প্রাণীটা কেমন মাথা দোলাচ্ছে আনন্দে। মুগ্ধ এক হাত প্রাণীটার মাথার ওপর ধরে রেখেই শক্ত গলায় মাহিকে উদ্দেশ্য করে বলে, এদিকে আয়। মাহি দেখছে না কিছু। মাথার ওপর অত মোটা একখানা ব্ল্যাঙ্কেট, এর ফাঁক গলিয়ে থোড়াই কিছু দেখা যাচ্ছে। মেয়েটা কেমন অসহায় কণ্ঠে মিনমিন করে বলে, কোথায়? তোর জমের বাড়ি। এহেন প্রত্যুত্তরে মৌন রইল মাহি। কিয়ৎক্ষণ বাদে ফের শুনল মুগ্ধের কিরমির কণ্ঠ, মাথা থেকে ব্ল্যাঙ্কেট সরা। এতক্ষণে বোধহয় খানিকটা স্বস্তি পেল মাহি। তৎক্ষণাৎ মাথার ওপর থেকে ব্ল্যাঙ্কেটটা সরাতেই যেই না সম্মুখে চোখ পড়ল, অমনি মেয়েটা কেমন আতঙ্কে চিৎকার দিয়ে উঠল, আল্লাহ গো, বাঘ! ভয়ার্ত মাহি তক্ষুনি দিন দুনিয়া ভুলে ছুটে গেল দরজার কাছে। কাঠের মোটা কারুকার্যের দরজার গায়ে ইচ্ছে মতো হাত চাপড়ে কাঁদতে কাঁদতে ওপাশের মানুষজনদের উদ্দেশ্যে বলল, প্লিজ দরজা খুলুন, এখানে এখানে বাঘ আছে, আমায় খেয়ে ফেলবে এটা, প্লিজ কেউ আছেন? কে শুনবে মাহির আর্তনাদ? দরজা যে এবার পুরোপুরি বন্ধ। এতক্ষণ যারা শুনেও শোনেনি তার চিৎকারগুলো, এখন তারা থোড়াই শুনবে। এদিকে মাহির ওমন চেঁচামেচিতে বিরক্ত মুগ্ধ। পায়ের কাছে বসে থাকা বাঘের মাথায় আলতো করে হাত বুলিয়ে স্রেফ বলল, প্রাডা। মালিকের কণ্ঠধ্বনি কর্ণকুহরে পৌঁছতেই আনন্দে উৎফুল্ল হয়ে গর্জন তুলল প্রাডা। পুরো কক্ষে ছড়িয়ে গেল তার গর্জন ধ্বনি। সে ধ্বনিতে কলিজা কেঁপে ওঠে মাহির।
মেয়েটা এবার হাউ মাউ জুড়ে কেঁদে ওঠে কেমন, কাঁদতে কাঁদতে হেঁচকি তুলে বিড়বিড় করে, আম্মু, বাঘ। মুগ্ধ বাঁকা হাসল মনে হচ্ছে, নিচের ঠোঁটটা হালকা বেঁকে গেল বাঁ দিকে। সে তৎক্ষণাৎ গলা উঁচিয়ে মাহিকে বলে, কাছে আয়। তড়িৎ দুধারে মাথা নাড়ায় মাহি, ভয়ে আটোসাটো হয়ে গেল কেমন। বাঘের সামনে ডাকছে এই লোকটা, তাকে না আবার বাঘের পেটে চালান করে দেয়। এদিকে মাহির অমন অবাধ্যতায় মুখাবয়ব শক্ত হয়ে গেল মুগ্ধের। সে কেমন আগুন চোখে তাকালো মেয়েটার দিকে, দাঁতে দাঁত চেপে ধরে ভয়ঙ্কর গর্জন তুলে আওড়ালো, ভুলেও আমার কথার অবাধ্য হতে যাস না মেয়ে, না হলে অকালে প্রাণটা হারাবি। মাহি পড়ল এবার বিরাট দোটানায়। এ মুহূর্তে তার সামনে কেবল একটা নয়, বরং দুটো বাঘ, দুটোই সমান হিংস্র। মাহি আর ভেবে কুলকিনারা পেল না তেমন, তাই তো মনের মধ্যে একরাশ ভয় নিয়েও সে কেমন চোখ দুটো কুঁচকে কাঁপা কাঁপা বদনে হেঁটে চলে এলো মুগ্ধের সামনে। খানিকটা দূরত্বে এসে দাঁড়াতেই মুগ্ধ ক্রূর হেসে বলে, নীল ডাউন। মাহি তাই করল, চুপচাপ মেঝেতে বসল হাঁটু মুড়ে। মুগ্ধ তখন কোনো রূপ বলাকোয়া ছাড়া মেঝেতে বিছিয়ে রাখা মাহির হাতের ওপর পা দিয়ে চেপে ধরে বেশ সজোরে। মাহি ব্যথাতুর শব্দ তুললেও চোখ খুলেনি একবারও। খুললেই তো অক্ষিপটের সামনে দেখবে দুটো হিংস্র প্রাণীর মুখ। মুগ্ধ এবার প্রাডার ঘাড়ে হাত রেখে বলে, গো অ্যান্ড সিট বিসাইড হার। এবার যেন সত্যি সত্যি দেহ খাঁচা থেকে প্রাণটা উড়ে যাবে মাহির। বাঘটা কি তাহলে তার পাশে এসে বসবে, একদম পাশে? মাহির ভাবনার মাঝেই সে টের পেল মাংসাশী প্রাণীটার মখমলে পশমের পরশ। মেয়েটা তক্ষুনি ঘন ঘন নিঃশ্বাস ফেলল, কাঁদতে কাঁদতে অনুনয় করে বলে, ওকে আমার পাশ থেকে সরান, আমার খুব ভয় করছে, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। সার্ভিং র্যাক থেকেই ফোর্কের আগায় খাবার তুলেছে মুগ্ধ। ওসব খাবার বাড়াবাড়ির ঝামেলায় নেই সে, কোনো রকম মুখে তুলতে পারলেই হলো বোধহয়। মাহি রেহানো কথায় মুগ্ধ হাতের ডগায় ফোর্কটা নাড়াতে নাড়াতে বলে, মেয়ে মানুষের জান আর কই মাছের প্রাণ দুটো এক। বড্ড শক্ত, খুব তাড়াতাড়ি মরে না তারা, তুইও মরবি না। এহেন সঙ্গীন মুহূর্তে এরূপ গা জ্বালানো কথা বোধহয় এ লোকের মুখ দিয়েই বেরোনো সম্ভব। এদিকে মাহি সত্যি মুখ হাঁ করে নিঃশ্বাস নিচ্ছে। অধিক ভয়ে তার সফোকেশন শুরু হয়, এখনও হয়তো শুরু হয়ে গেল তা। ওদিকে মুগ্ধ ততক্ষণে নিজের পায়ের জোর বাড়ালো, মাহির হাতটা বুঝি থেতলেই ছাড়বে অসভ্য ছেলে। মাহির চিৎকারের বেগ সামান্য বাড়লেও মুগ্ধ বড্ড নাখুশ হলো এটুকুতে। সে কেমন গমগমে গলায় আদেশ ছুড়ল, আম হাংরি, যতক্ষণ না আমার খাওয়া শেষ হবে ঠিক ততক্ষণ তোরা দুজন চিৎকার করে যাবি। যদি ভুলেও আমার খাওয়ার মাঝপথে তোদের দুজনার মধ্যে থেকে কারো চিৎকার থেমে যায়, তাহলে কিন্তু তার শেষ নিঃশ্বাসটা আমার হাতেই ত্যাগ হবে। সো ভুলেও আমার খাওয়ার মাঝপথে চিৎকার থামাবি না। আমি আবার কারো ভয়ার্ত চিৎকার না শুনলে খেতে পারি না। ভয়ার্ত মাহি ঢোক গিলল সামান্য। এই লোক তো কোনো সাধারণ মানুষ নয়, এ তো একজন সাইকো, আ ব্লাডি সাইকো মনস্টার, যে নাকি বন্যের ভয়ার্ত আর্তনাদ না শুনলে খেতে পারে না। কি আশ্চর্য, কি আশ্চর্য! মুগ্ধ এবার মুখগহ্বরের একটু টুকরো খাবার ঢোকালো। ঠিক তখনই সম্মুখের হিংস্র বাঘ তার হিংস্র গর্জনধ্বনিতে গর্জে উঠল। সে গর্জন কানে যেতেই রুহ সহ কেঁপে ওঠে মাহির। মেয়েটাও ভয়ে একইভাবে চিৎকার করতে লাগল। এদিকে তাদের অমন চিৎকার শুনে খাবার মুখে নিয়ে আয়েশ করে চিবুচ্ছে মুগ্ধ। মাথাটা হালকা দুলাতে লাগল পরম আনন্দে। এ যেন মৃত্যুপুরীর এক ভয়ানক রাক্ষস, যে অন্যের চিৎকার কান্নায় আনন্দ পাচ্ছে, হাসছে, খাচ্ছে। প্যারাডাইসের বাঁদিকের বাগান হয়ে মাউন্টেনের আঁকাবাঁকা পথ দিয়ে নেমে আসছে সিদ্ধার্থ। একটুখানি সামনে এগোতেই বাঘের বিকট গর্জনধ্বনি শুনতেই থেমে গেল তার পদযুগল। মাথা উঁচিয়ে তাকালো ওপরের অট্টালিকার দিকে। বুঝে গেল মনস্টারের কর্মকাণ্ড শুরু হয়েছে। আজও কি তার প্রাডা হাংরি তার মতোই? আজও কি তবে মনস্টার নিজের খাওয়া শেষ করে তার আদুরে প্রাডাকে ট্রিট দেবে রমণীদের গরম মাংস? কাল তবে নতুন করে আরেকটা ক্ষতবিক্ষত দেহ দেখবে সে। সিদ্ধার্থ মাথা নোয়ায়, পায়ের গতি আবারও চলমান করে বিড়বিড়িয়ে বলে, ব্লাডি মনস্টার, অধীর রায়। গল্প মির্জা সায়ান মুগ্ধ, লেখিকা জান্নাতুল ফেরদৌস মিথিলা। সূচনা পর্ব। আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। টাটা।